আমার চিন্তাটা হচ্ছে যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিব আল হাসান যদি না থাকেন, আল্লাহ না করুক কোনো একটা কারণে, সেক্ষেত্রে বোলিং কম্বিনেশনটা আপনি কিভাবে মেলাবেন? মিরপুরের উইকেট নিয়ে অনেক অভিযোগ ছিল, তার চেয়ে বেশি অভিযোগ ছিল গামিনীকে নিয়ে, যে গামিনী ভালো উইকেট বানাতে পারেন না। উইকেটটাও একই, কিউরেটরও একই, কিন্তু স্পোর্টিং উইকেট বিপিএলে সমস্যাটা আসলে গামিনীর ছিল নাকি আসলে ম্যানেজমেন্ট চায়নি? দেখেন, আজকেই এই ব্যাপারটা নিয়ে আমরা যখন কমেন্ট্রি করছিলাম, কমেন্ট্রির ফাঁকে আমি নাম মেনশন করবো না, বাট আমাদের মধ্যে এরকম একটা ডিসকাশন হচ্ছিল যে একই কিউরেটর, একই ধরনের কন্ডিশন, একই জায়গা, সেই জায়গাটায় কেন এরকম পরিবর্তন। তখনই কথাটা হচ্ছিল যে তার মানে না, গামিনীর তো কোনো সমস্যা দেখা যাচ্ছে না, দ্যাট মিনস ইনস্ট্রাকশনের জায়গাটা হয়তো এইভাবে কতটুকু ভাবা হয়েছে, কতটুকু এইভাবে জোর দিয়ে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে ম্যানেজমেন্টের তরফ থেকে, সেটাই কিন্তু প্রশ্নের জায়গাটা আসলে উদ্রেক করেছে। এবং আমরাও কমেন্ট্রি বক্সে এই ব্যাপারটা নিয়ে আলোচনা করছিলাম এবং তখন বিষয়টা চলে আসলো যে ওকে, তাহলে এবার যেহেতু বিসিবির গ্রাউন্ডস কমিটি, ইভেন আমরা দেখেছি সিলেটেও, আপনি যদি চিন্তা করেন সিলেটেও বেশ ভালো রান হয়েছে, এনসিএল টি20 যখন চলছিল আমরা দেখেছি, হ্যাঁ শেষের দিকে উইকেটটা মেনটেন করা যায় নাই, একই মাঠে অনেকগুলো খেলা হয়েছে। কিন্তু মিরপুরে ডেফিনেটলি এটা দেশের ক্রিকেটের জন্য একটা অন্যতম বড় মাইল ফলকের জায়গা যে রান হচ্ছে। আপনি দেখেন দিনের ম্যাচে 200 রান। একটা বিষয় উল্লেখযোগ্য আমি বলবো যে গেল 2টা আসরে আমরা যখন মিরপুরে খেলা হয়েছে বিপিএলের, খুব ফগি কন্ডিশন থাকতো, সূর্য উঠতে দেরি করতো। এবার কিন্তু আমরা একটু লাকি এক্ষেত্রে যে উইকেটের ড্রাইনেসটা খুব দ্রুত চলে যাচ্ছে বিকজ অফ সানলাইট, খুব শুরু থেকে সানলাইট থাকছে। আমরা কমেন্ট্রি করার সময় বের করছিলাম যে টেম্পারেচার কত, 26-27 ডিগ্রি সেলসিয়াসের মতো টেম্পারেচার। সো ওয়েদারটা একটু ফেভারে আছে, কিন্তু ওয়েদার ফেভারে থাকার পর আমার কাছে মনে হয় যে উইকেট সব কিছু মিলে বেটার ওয়েতে প্রিপেয়ার করা হয়েছে, বেটার ওয়েতে মেনটেন করা হয়েছে। আমরা দেখেছি এই পর্যন্ত যতগুলো ম্যাচ হয়েছে ব্যাটাররাই ডোমিনেট করেছে, কিন্তু সেই উইকেটে নাহিদ রানা আজকে পেসার তিনি ডোমিনেট করেছে। আসলে নাহিদ রানার বোলিংটা কিভাবে মূল্যায়ন করবে? র পেস, এক্সট্রা পেস। এবং নাহিদ রানা যখন ইনিশিয়ালি গত বিপিএলে আমরা প্রথমবারের মতো দেখেছিলাম, তখন এই র পেসটাই তার সবচেয়ে বড় উল্লেখযোগ্য জায়গা ছিল। নাহিদ কিন্তু ইনজুরিতে ছিল, ইনজুরির পর প্রিমিয়ার লিগে কামব্যাক করেছে এবং আফটার দ্যাট ন্যাশনাল টিমের এই সার্কিটে তার লেন্থ ম্যানেজমেন্টটা নিয়ে অনেক কাজ করা হয়েছে। ভ্যারিয়েশন খুব বেশি কিন্তু নাহিদ রানা দেন না, কিন্তু ওই যে লেন্থের জায়গাটা খেয়াল করে দেখবেন, পল স্টার্লিংকে একটা বল সামনে করার পর মার খেলেন, পরের বলটাই পেছনে করে উইকেট পেয়েছেন। জাকের আলীকে একটা বল সামনে করে মার খেলেন, পরের বলটা পেছনে করেছেন, উইকেট পেয়েছেন। সো এই যে জায়গাটা লেন্থ ম্যানেজমেন্ট, নিজের স্ট্রেংথের জায়গাটা বুঝতে পারা, স্টক লেন্থের জায়গাটা বুঝতে পারা। আমরা দেখেছি আজকে 38% বল তিনি করেছেন 7 থেকে 8 মিটারের মধ্যে, এবং ওই জায়গা থেকে তিনি ম্যাক্সিমাম নাম্বার অফ উইকেট পারচেস করেছেন। সো এই যে নিজের স্ট্রেংথের জায়গাটা বুঝতে পারা, এটা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। এবং ডেফিনেটলি আমি একটু আগেও একটা গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় বলছিলাম যে কিছু ক্যারেক্টার থাকে না যে আপনি কেন বিপিএল দেখতে আসবেন, অন্তত এটা বলতে পারি নাহিদ রানার বোলিং দেখার জন্য আপনি বিপিএল দেখতে আসতে পারেন, এতই ভালো বোলিং তিনি করছেন। নাহিদ রানা যতটা ভালো করেছেন, জাকির আলী অনেক আজকে ব্যাটিং তার চেয়ে বেশি খারাপ করেছেন। টেস্টেও তিনি সম্ভবত এত খারাপ ব্যাটিং করেন না। তো জাকির আলীর ব্যাটিংটা আসলে আজকে কেন এমন হলো? এক্সিকিউশনের প্রবলেম, ডেফিনেটলি স্ট্রাগল করেছেন। আমরা দেখতে পেয়েছি যে খুশদিল শাহ তাকে বেশ ভালো মতো বেঁধে রাখতে সক্ষম হয়েছিলেন। কখনো কখনো কোনো একটা দিন যায় কোনো একজন ব্যাটারের যখন এক্সিকিউশন পার্টটা হয় না। দেখেন জাকের ওই পার্টিকুলার স্টেজটাতে চিন্তা করেছেন যে ওকে, লেটস প্লে ফর সাম টাইম, একটা সময় পরে গিয়ে আমি হয়তো বা চার্জ করব, কিন্তু ওই জায়গাটা যখন চার্জ করতে গেছেন তখন আবার ব্যাটে বলে হচ্ছে না। তখন অনেক গিভেন ডে এটা একজন ব্যাটসম্যানের ধরেন একটা খারাপ দিনের জায়গা যেতে পারে, এবং তার ক্ষেত্রে সেটা গেছে। তবে আমি আবারও বলবো জাকের আলী কিন্তু প্রুভেন 16 থেকে 20 নাম্বার ওভারের জন্য, একটা ছোট্ট পার্টিকুলার রোলের জন্য তিনি প্রুভেন। যখনই তাকে একটা হোল্ডিং রোল প্লে করতে হচ্ছে, 7 বা 8 নাম্বার ওভারের সময় নামতে হচ্ছে, 9-10 ওভারের সময় নামতে হচ্ছে, তখন কিন্তু গেম প্ল্যানটা কেমন হবে এটার জন্য কিন্তু জাকের আলী অনেক খুব বেশি প্রসিদ্ধ ছিলেন না বা খুব বেশি প্রসিদ্ধ না। সো ওই জায়গার একটা স্ট্রাগলিং কিন্তু তার আছে যখন তিনি 10 নাম্বার ওভারের আগে নামছেন, যে ইনিংসটাকে কীভাবে প্রোগ্রেস করবেন, সিঙ্গেল বের করবেন নাকি চার্জ করবেন। কারণ যখন আপনি 15 বা 16 নাম্বার ওভারে ব্যাট করতে নামছেন, আপনি জানেন আপনার রোল, আপনি শুরু থেকে এসেই স্লগিং করবেন এবং ওই ছোট্ট একটা সময়ের জন্য আপনি আপনার রোলটা প্লে করবেন, যেটা গত বিপিএলে তিনি করেছেন। এই বিপিএলে তার রোলটা কিন্তু একটু ডিফারেন্ট, তাকে কিন্তু একটু ওপরের দিকে ব্যাটিং করানো হচ্ছে। এখন ওপরের দিকে ব্যাটিং করার জন্য জাকের আসলে ওই 16 থেকে 20-এর জন্য যেরকম প্রিপেয়ার্ড, ওপরের দিকে ব্যাটিং করার জন্য ততটুকু প্রিপেয়ার্ড কিনা এটাও টিম ম্যানেজমেন্টের ভাবার জায়গা আছে। একদম সিলেবাসের বাইরের প্রশ্ন মাহিদুল ইসলাম অঙ্কন। আমরা জানি যে তিনি লঙ্গার বাসনে খুব ভালো ক্রিকেটার, কিন্তু আজকে 22 বলে 59 রানের একটা বিস্ফোরক ইনিংস খেলেছেন। এই অঙ্কনের আসলে আপনি তো ঘরোয়া ক্রিকেটটা দীর্ঘদিন ধরে ফলো করছেন, তো অঙ্কনের সবকিছু আপনার জানা আছে মোটামুটি। অঙ্কনের এই ব্যাটিং নিয়ে কি বলবেন?
এটা খুব চমৎকার একটা ব্যাপার। আমরা কমেন্ট্রির সময় আলোচনা করছিলাম যে মাঝখানে মাহিদুল ইসলাম অঙ্কন যখন প্রিমিয়ার লিগে খুব ভালো করছিলেন, হান্নান সরকার আমাকে একটা কথা তখন বলছিলেন যে হি হ্যাজ চেঞ্জড আ লট, এবং ব্যাপারটা আমরা তাকে শুধুমাত্র রেড বল ক্রিকেটের জন্য কনসিডার করি, কিন্তু ওই যে টেকনিক ওরিয়েন্টেড প্লেয়ার, ফরম্যাট ওরিয়েন্টেড প্লেয়ার, মাহিদুল কিন্তু নিজেকে ওইভাবে আপগ্রেড করার চেষ্টা করেছে গেল এক বছরে। আজকে বিশেষ করে আমরা যে বিষয়টা দেখছিলাম, ক্রিজের ডেপটা যেভাবে ব্যবহার করছেন, 22 গজের পিচকে 23 বা 24 গজ বানাচ্ছেন, এবং টেকনিক্যাল পার্টটা যেটা হয়তো বা অনেকে বুঝবেন না, ফ্রন্ট লেগটা যেভাবে ক্লিয়ার করছেন, বাংলাদেশের খুব কম ব্যাটারকে আপনি দেখবেন। ইভেন আপনি যদি চিন্তা করেন উইথ ডিউ রেসপেক্ট, আমাদের ন্যাশনাল টিমের অনেক প্লেয়ারই আছেন যারা হয়তো বা অ্যাক্রস চেপে গিয়ে শট খেলেন, ফ্রন্ট লেগটা ক্লিয়ার করতে পারেন না টেকনিক্যালি। অঙ্কনের প্রত্যেকটা শট আজকে খেয়াল করে দেখবেন কাভার ড্রাইভ করছেন, ফ্রন্ট লেগ ক্লিয়ার থাকছে, লেগ সাইডে খেলতে গেলে তো ফ্রন্ট লেগ ক্লিয়ার করতেই হবে। সো ওই যে জায়গাটা, যে ফরম্যাট ওয়াইজ নিজেদেরকে মানিয়ে নেওয়া, আমার কাছে মনে হয় মোটিভেশনটা আসলে কোত্থেকে আসে জানেন? যখন আপনি ভেরিয়াস নাম্বারস অফ টুর্নামেন্টস খেলবেন, এবং আপনার ওই যে বলছিলাম এনসিএল টি20, এটা একটা অনেক বড় ফ্যাক্টর। আপনার সামনে যখন অনেকগুলো ধাপ থাকবে, আপনি নিজেকে প্রিপেয়ার করার চেষ্টা করবেন। এই অঙ্কন এখন জানেন যে শুধুমাত্র বিপিএল না, তার সামনে একটা ন্যাশনাল টি20 লিগও আছে। সো আলটিমেটলি তিনি কিন্তু তার প্রিপারেশনটা ওইভাবে রাখবেন, ফ্লোটা বৃদ্ধি পাবে, তেমনটাই বৃদ্ধি পেয়েছে। মেহেদী হাসান মিরাজ আজকে টাইম আউট করেছে, নিশ্চয়ই ওই সময়টাতে কমেন্ট্রি বক্সে সাকিব আল হাসানকে মনে পড়েছে, কতটা মিস করেছেন যে সাকিব থাকলে আসলে বিপিএলটা কেমন হতো। সাকিব আল হাসানকে মিস না করার তো আসলে কোনো কারণ নেই। সাকিব আল হাসানকে প্রত্যেকেই মিস করছে। বিপিএলের মতো মঞ্চে এই মাপের একজন অলরাউন্ডার, তাকে মিস না করার কোনো কারণ নাই। তবে আপনি তো বিপিএলের কথা জিজ্ঞেস করছেন, আমার চিন্তাটা হচ্ছে যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিব আল হাসান যদি না থাকেন, আল্লাহ না করুক কোনো একটা কারণে, সেক্ষেত্রে বোলিং কম্বিনেশনটা আপনি কীভাবে মেলাবেন? মানে সবাই তো বিপিএল নিয়ে কথা বলছে, এই মুহূর্তে আমরা বিপিএল নিয়ে আছি। বিপিএল অবশ্যই রাজশাহী, রংপুর, এবার বিভিন্ন দলের খেলা হচ্ছে, কিন্তু যখন বাংলাদেশ ন্যাশনাল টিম, আমার কনসার্নের জায়গাটা ওই জায়গায় যে ওয়ানডে ফরম্যাটে আমরা এমনিই 4জন 4.5জন বোলার নিয়ে খেলি, তো সাকিব আল হাসান যদি না থাকেন ওয়ানডে ফরম্যাটে, সেক্ষেত্রে বাংলাদেশের বোলিং কম্বিনেশনটা তো একটা নাইটমেয়ার হতে যাচ্ছে। সো ওভারঅল হ্যাঁ, সাকিব আল হাসানকে তো মিস সবাই করছে প্রত্যেকটা ইনসিডেন্টে, এবং এই মাপের একজন অলরাউন্ডার শুধুমাত্র বাংলাদেশের প্রেক্ষাপটে না, ওয়ার্ল্ড ক্রিকেটের পার্সপেক্টিভে এটা বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের জন্য, বাংলাদেশের ক্রিকেট বোদ্ধাদের জন্য এটা অনেক বড় একটা ফরচুনেট ব্যাপার যে দেশে সাকিব আল হাসান জন্মেছিলেন। কথা বলছিলাম যে বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় নক্ষত্রটা সাকিব আল হাসানকে নিয়ে, যাকে আসলে একদম ফ্যান থেকে শুরু করে কমেন্টেটর, ক্রিকেট বিশ্লেষক সবাই মিস করে। আপনারাও করছেন, আমরাও করছি। সাকিব ফিরুক বাংলাদেশের ক্রিকেটে, এমনটা প্রত্যাশা রাখি। হোসাইন আরমান, বিডি ক্রিক টাইম।